অবরুদ্ধ নিশীথ পর্ব সংখ্যা ৭৩। লেখনীতে তেজস্মিতা মর্তুজা। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। সৈয়দ ফরহাদ মোহাম্মদ বারিকে মেরে জয় পাগল হয়ে উঠল জিন্না ও তার মাকে খুঁজতে। পেল না। চারিদিকে তোলপাড় উঠে গেল ব্রিগেডিয়ারের মৃত্যুর খবরে, যেখানে তখন বাংলায় তাদের অনুকূল সময় চলছে। সিনিয়র ব্রিগেডিয়ার বারি সাহেবকে প্রমাণহীনভাবে খুব সহজে মারতে পারার পেছনে অবশ্য একটা কারণ ছিল। জয় খুব সহজে ফরহাদ সাহেবের সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছিল, সেটাও একান্তে ফরহাদ সাহেবের রাজধানীর ফ্ল্যাটে, দিনের বেলা। জয় চলে আসার পর তিনি অধীর অপেক্ষা করছেন জয় দেখা করতে আসবে, একটা বার হলেও আসবে। জয় যায়নি। ফরহাদ সাহেব জানতেন জয় তাকে বড় ঘৃণা করে, কিন্তু তবুও আশা রেখেছিলেন। বাঁকা জয়ের প্রতি একটা অঘোষিত স্নেহ তার জমেছিল ভিতরে। জয় অবশেষে ওনার সঙ্গে সাক্ষাৎ করলো। মানুষটা ভীষণ খুশি হয়েছিলেন, আবার লজ্জিতও। জয় নিশ্চয়ই জবাবদিহি চাইবে, কেন তিনি জয়ের বড় বাবাকে মেরেছেন। যেদি ছেলেটা কর্তব্যের মানে বুঝবে না, যাকে ছোটবেলায় নৈতিকতা শেখাতে গিয়ে নেতিবাচক চরিত্রে পরিণত হয়েছে তিনি। জয় কেবল একটা কথা জিজ্ঞেস করেছিল, বড় বাবাকে মারছিলেন কেন স্যার? ফরহাদ সাহেব একটু কথা গুছিয়ে নেবার ফাঁকে জয় আবার বলে, আপনি জানেন আমার কেউ নাই, আমার খাতিরে ছেড়ে দিলেন না কেন? সব তো কেড়ে নিয়েছেন। দেখেন, আপনারা সফল, আমার কাছে কেউ নাই, কিচ্ছু নাই। আপনি আমার বড় বাবাকেও নিয়ে নিলেন কেন স্যার? আমি তো আপনার কিছু ক্ষতি করি নাই। করছি স্যার? বারি সাহেব সামান্য হেসে জয়কে হাত নেড়ে কাছে ডেকে বলেছিলেন, তুই যে আইন মানতে নারাজ রে আমিরের বেটা, নয়তো তোরে বুঝাইতাম। আইন সব আপনাদের কেন? আমরা কেন আইন পাই না? আইন তো আমাদেরও দরকার পড়তে পারে স্যার। পায় না কেন? জয় আমির কাঁদতে পারবে না, তাই শুধু তার চোখের মনীষীরা লাল টকটকে হয়ে উঠল। ৯ দিন আগেও সে তার বড় বাবার সঙ্গে দেখা করবে ভেবে উত্তেজনায় কাঁপছিল। তার মনে পড়ে গেল সেই বড় বাবাকে চিরতরের কাছ থেকে সরিয়ে নেওয়ার হুকুমদাতায় এই ব্রিগেডিয়ার তার সামনে। জয় প্রশ্নের উত্তরে অপেক্ষা করার ধৈর্য পায়নি। শেষ মুহূর্তে ফরাদ সাহেবের মুখে একটা জ্যোতিময় হাসি ফুটে উঠেছিল। সেই হাসিতে ব্যথা ছিল, ছিল মলিনতা। তার চোখ দুটো গভীরভাবে শুধু জয়কে দেখছিল। তিনি শুধু বলেছিলেন, তুই এই পথে যাবি বলে আশঙ্কা করেছিলাম রে আমিরের বেটা। দোয়া থাকলো, আল্লাহ তোরে পথ দেখান, ধৈর্য দিন। তিনি অস্পষ্টভাবে কালেমা শাহাদত পড়লেন, আশহাদু আল্লা লা ইলাহা। জয় সেসব কিছুই দেখতে পায়নি। তখন তার চোখের সামনে এক অবরুদ্ধ নিশীথের আধার পর্দা। সেই পর্দা বড় বাবার কঠিন মুখটা ভাসছে। জয় শেষবার সেই রাতে বড় বাবার কোলে চড়ে যে বড় বাবার চেহারাটা দেখেছিল, অভিজাত, কঠিন, লাল, গম্ভীর মুখখানা। সে সেই মুখখানা দেখতে দেখতে বড় নৃশংসতার সাথে ফরাদ সাহেবকে খুন করে ফেলল। বড় বাবা তাকে তখনও বলেছিল, হাসবি শুধু, হাসবি জয়, হাস। জয় হাসল। ফরহাদ সাহেবের রক্তে মাখা হাতটা টিস্যুতে মুছতে মুছতে জোরে জোরে হাসল। চোখ দুটো জ্বলছে। তখন জয় আরো জোরে জোরে হাসতে হাসতে নির্জন সিঁড়ি বেয়ে নেমে এলো। দিনাজপুর ফেরার পর হামজা জয়কে আবার পাঠিয়ে দিল রাজন আসগরের কাছে। তখন রাজন আসগর নিজেই দেশে ছিলেন না প্রাণ বাঁচাতে, কিন্তু তার লোকেদের সঙ্গে জয় রাজধানীতে থাকতে পারবে। জয়কে পাওয়া গেল না বলে হামজাকে রিমান্ডে নেওয়া হলো। উল্টো করে ঝুলিয়ে কাঁচা বাঁশ দিয়ে পেটানো হলো। ত্বকের নিচে রক্ত জমাট বেঁধে কালশিটে হয়ে গেল। পাথরের দেওয়ালে আঘাতে প্রতিধ্বনি ওঠে, তবুও হামজা বলে না জয় কোথায়। জ্ঞান হারিয়ে ফেরার পর সামান্য চিকিৎসায় আবার চেতনা ফেরানো হলো তার। ২১ বছরের এই যুবকের সহনশীলতায় কর্মকর্তারা হয়রান হলেন। হামজাকে আশ্বাস দিলেন, আমরা শুধু জয়কে জিজ্ঞাসাবাদ করব। তুমি বলছো সে খুন করেনি, তাহলে সামনে আনতে সমস্যা কোথায় জয়কে? হামজা বলে, আমি জানি না স্যার জয় কোথায়। আমি কিছুদিন যাবৎ হলে ছিলাম, আমার সঙ্গে ওর দেখা হয় না। ও কোথায় আমার জানা নেই। তুমি জয়ের বাপ মা, তুমিই তার সব, সবই জানো তুমি। অনেকেই একই সাক্ষী দিয়েছে। বেশি শিয়ানাগিরি করলে একেবারে ভেতরে ঢুকিয়ে দেব, তখন এই শিয়ানাগিরি পেছন দিয়ে যাবে। তাই দিন, যেখানে আমি নিজেই জানি না জয় কোথায়, তাহলে ভেতরে রাখলেই কি আর বাইরে রাখলেই বা কি? জয় কিন্তু একদম বাচ্চা ছেলে না স্যার। আপনারা সন্দেহ যখন করছেন ওকে, ওর কি জানের মায়া নেই? আপনাদের মিথ্যা অভিযোগের হাত থেকে বাঁচতে পালিয়েছে হয়তো। বিভ্রান্ত হয়ে গেলেন কর্মকর্তারা।
হামজার কথায় ওনারা নিজেরাই পেঁচিয়ে গেলেন এই সংশয়ে। আসলেই কি জয় আমির খুনটা করেছে নাকি? কিন্তু হামজার ওপর টর্চারিং এর চতুর্থ দিন জয় এসে হাজির। সে আত্মসমর্পণ করল। কর্মকর্তারা দুই ভাইয়ের কার্যক্রমে হতবাক হয়ে গেল। জয় এসে বলল, আপনারা নাকি আমারে খুঁজতেছেন? খুন করে পালালে তো খুঁজবই। উত্তরে জয় বলল, পালালে কেউ এসে ধরা দেয় না স্যার, আর খুন করলেও না। আপনাদের সমস্যাটা হলো আসলে খুনিকে খুঁজে না পাইলে আমার মতো দুর্বল নিষ্পাপদের টার্গেট করে কেস ডিসমিস করার জন্য। দুঃখজনক। জয়ের কথায় সবাই যেন বিভ্রান্ত হলো, তেমনই ও দুঃসাহসে হতবাক। জয় হামজার সাথে দেখা করার জন্য সামান্য একটি সুযোগ চাইল। যেহেতু সে নিজেই এই আত্মসমর্পণ করেছে, সে অনেকটাই ছাড় পেল। তাকে জিজ্ঞাসাবাদে নেওয়ার আগে হামজার সেলে রাখা হলো। হামজা আক্রমণাত্মক হয়ে তেড়ে এলো। শুয়োরের বাচ্চা, এখানে এসেছিস কেন? মরার এত শখ হয়েছে তোর? উত্তরে জয় বলল, নিজের শখ আমার ওপরে চাপায়ও না বড় সাহেব। খুন তো করেছি, তা স্বীকার না করে মার খাচ্ছ তুমি। মরার শখ আমার হলো কিভাবে? হামজা গলা চেপে ধরল। আমি মার খাচ্ছি তাতে তোর বাপের কি? তোকে বলেছিলাম না আন্ডারগ্রাউন্ডে থাক। সময় ভালো না। কেন আসছিস এইখানে? জয় একগাল হাসল। একা একা মার খাচ্ছ ব্যাপারটা ভালো লাগতেছিল না। আমার ভাগ নিতে আসলাম। হক ছাড়া যাবে না। হামজা দিশেহারা হয়ে পড়ল। বাইনচোদের বাচ্চা, একবার ধরা খাইলে আর ছাড়া পাবি না। নিশ্চিত মার্ডার। শালার, তোরে কি করব তো ক। এই জন্যই তোরে আন্ডারগ্রাউন্ডে করছিলাম রে হারামির বাচ্চা। জয় আরাম করে নোংরা মেঝেতে টান টান হয়ে শুয়ে মাথার নিচে হাত দিয়ে চোখ বুজে পা দুলাতে দুলাতে বলল, তুমি একবার আমারে কইছিলা একসাথে বাঁচতে না পারলে একসাথে মরে যাব। একা একা বেঁচে থাকার দরকার নেই। বুঝলি জয়, আজ তার পরীক্ষা দিবার আইছি। আমার তো কেউ নাই। তোমারে এমনে শেষ কইরা ফেলাইয়া আমি বাল বাইরা এমনে মইরা যামু। হামজা শক্ত করে জয়ের হাতটা চেপে ধরেই রাখে। অন্যদিকে তাকিয়ে বলে, চুপ থাক, তোর কথা কানে ঢুকলে রক্ত গরম হচ্ছে। জয় বেহায়ার মতো দাঁত বের করে একটু হাসল। এখন তার চোখে মুখে একটুও ভয় নেই। হামজা মার খাবে আর সে পালিয়ে থাকবে, এ আবার কোন দেশি কথা? জয়কে যখন নিতে আসলো ইন্টারগেশনে নেবার জন্য, কোনোভাবে হামজার হাতের বাঁধন থেকে জয়কে ছাড়ানো গেল না। পুলিশ কাঠের লাঠি দিয়ে হামজার কবজির ওপর মারল একবারে। শট করে শব্দ হয়ে কবজিটা বোধহয় ছুটে গেল। জয়ের হাত ছুটল না। পুলিশরা একটা পন্থা নীরবেই পেয়ে গেল। হামজার সামনে জয়কে মারতে শুরু করা হলো। জয়কে প্রশ্ন করা হলে সে উত্তর না দিয়ে বরং উল্টোপাল্টা প্রশ্ন করছিল। যেমন, তাকে জিজ্ঞেস করা হলো, খুনটা তুই কেন করেছিস জয়? জয় জিজ্ঞেস করল, খুন করা কি খারাপ? তোর মতে কি ভালো? সে অনেকক্ষণ চুপ থেকে বলল, আমি যদি খুন করি আমার কি শাস্তি হবে? প্রাপ্তবয়স্ক হওয়ার পর তোর ফাঁসি হতে পারে। করেছিস কিনা খুন তাই বল। জয় প্রশ্ন করল, খুন যে করবে তারই ফাঁসি হবে? উত্তরে পুলিশ বলল, ধরা পড়লে অবশ্যই শাস্তি হবে। জয়ের ভেতরে এবার নিজের কৃতকর্মের ওপর দৃঢ়তা এলো। সে একটুও পাপ করেনি। তার গোটা পরিবার খুন হয়েছে। তার বদলে সেই খুনিদেরকে জয় তাদেরকে দিলেই বরং সেটা আইন। গোটা সৈয়দ পরিবারকে মারতে হবে। এর জন্য তাকে বাঁচতে হবে। মরতে অবশ্য তার খারাপ লাগে না, কিন্তু শাস্তি না দিয়ে মরা যাবে না। তাকে মারতে মারতে প্রায় জ্ঞানহারা করে ফেলা হলো। কিশোর বলে ছাড় পেল না সে, কিন্তু স্বীকার করল না কিছুই। একসময় কান ফেটে রক্ত বেরিয়ে আসে জয়ের। মেঝেতে পড়ে নাকে আঘাত পাওয়ার পরও জয় নিজের সবটুকু চেষ্টা করে নিজেকে আর্তনাদ করা থেকে থামাতে। তার ভয় হয়, তার আঘাতে হামজা নির্ঘাত খুনের দায় নিজে স্বীকার করে বসবে। হলো সেরকমই। হামজা পুলিশের পায়ের কাছে বসে পড়ল। জয় কিছু করে নাই স্যার, ওরে মারবেন না। পুলিশ পৈশাচিক হাসলো। তাহলে কি তুই করেছিস? হামজা চট করেই বলে, হ। আহ, জি স্যার, মানে খুন করি নাই, কিন্তু আমার অপরাধ আছে স্যার। জানি কে খুন করেছে। জয় তখন শরীরের ভর ছেড়ে চামড়া ছিঁড়ে শরীরের মেঝের ওপর পড়ে আছে। আগ্রহ পেয়ে বসলো পুলিশ। হামজা সেলিমের নাম বলে দিল। পুলিশ জিজ্ঞেস করলেন, সে কেন মারবে ব্রিগেডারকে? হামজা জানালো, কারণ সেলিম বাড়ি স্যারের মাদ্রাসায় কিছু বছর আগে আগুন দেওয়ার সময় আমাকে কাজে লাগিয়ে কিছু বছর আগেও একবার ওই সেই মাদ্রাসায় আগুন দিয়েছিল। তারপর মাদ্রাসা থেকে খুব মারধর করে তেড়ে দেওয়া হয় সেলিম কাকাকে। সেই রাগ। তো তুই বলতে চাচ্ছিস সে এবার বাড়ি সাহেবকে মারতেও তোকে ব্যবহার করেছে? হ স্যার।
জয়কে বারি সাহেব খুব ভালোবাসতো। আমাকে হুমকি দিয়ে সেলিম জয়ের মাধ্যমে বারি সাহেবের সাথে দেখা করার সুযোগ করে নিয়েছিল স্যার। আমি জয়কে পাঠাইছিলাম সেলিম কাকার সাথে। এই আমার অপরাধ। কিন্তু জয় খুন হওয়া দেখেনি। ওকে বের করে দিয়েছিল সেলিম কাকা। আর ওর সিঁড়ি বেয়ে নামায় দেখেছেন আপনারা। তারপর আর সেলিম কাকার সাথে দেখাও হয় নাই আমাদের। প্রমাণের অভাবে আরও কিছুদিন টর্চার করে ফয়দা না পেয়ে দুই কিশোরকে ছেড়ে দেওয়া হলো বটে। এবং হামজার কথা বেশ বিশ্বাসযোগ্য হলো, কারণ সেলিম আসলেই নিখোঁজ ছিল। এই কাজটা হামজার বড় ভাইয়েরা অন্তত করেছিল হামজাকে রক্ষা করতে। সেলিমকে সাময়িক গুম করা হয়েছিল। সেলিমের লুকিয়ে থাকার ব্যাপারটাতে মুস্তাকিন সহ সংগঠনের সবাই হামজার স্টেটমেন্ট আরেকবার বিশ্বাস করলো, কারণ সেলিমের দ্বারা এমন কিছু অসম্ভব নয়। আবার সে খুনের পরপরই লাপাত্তা। আবার সে জয় চলে আসার পরপরও সত্যই অনেকবার মাদ্রাসা ও জয় হামজাকে একাধিকবার ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে। জয় ও হামজার ভালো চিকিৎসা হলো না। কারাগারের মারগুলো শরীরে বসে গেল। সদ্য যুবক বয়সে হামজার উচ্চ রক্তচাপ সহ হৃদযন্ত্রে বিভিন্ন রোগশোক দেখা দিয়েছিল এতে। দিন দিন এসব ঘটনাবলী হামজার ভেতরে পৈশাচিকতার ভাণ্ডার গড়ে তুলেছিল। তার কেবল ক্ষমতা চাই, ক্ষমতা। সেই মারের আঘাতে কাঁচা থাকতে থাকতেই জয় নিখোঁজ হলো। সেলিম ফারুকী বড় সূক্ষ্ম কৌশলের সঙ্গে জয়ের মস্তিষ্ক ও শরীরকে একসঙ্গে ধ্বংস করার কৌশলে মজলেন। অন্ধকার কবরের মতো কোথাও একটা তাকে আটকে রাখা হলো মাসখানেকের মতো। সেলিম ফারুকী জয়ের সাথে সেই দিনগুলোতে যা যা করেছিল, জয় সেই সময়টা মৃত্যুর সঙ্গ নিয়ে বেঁচেছিল। কিন্তু মৃত্যু এবারও তার সঙ্গে প্রতারণা করলো। সেলিম ফারুকের কৌশলী টর্চার জয়ের মস্তিষ্ক ও শরীরের চিরস্থায়ী ক্ষতি সাধন করতে সক্ষম হলো। জয়ের মাংসপেশি ও রক্তের বিভিন্ন আজব উপসর্গ দেখা দিয়েছিল এই সময়ে। সেখান থেকে ফেরার পর থেকে জয়ের মাংসের ভিতর কামড়াতো, নাক দিয়ে রক্ত পড়া থেকে শুরু করে বিভিন্ন ভয়ানক উপসর্গ ও শরীরের যন্ত্রণা। রাগে আচ্ছন্ন হয়ে উঠল সে। সেলিম ফারুকের ইনজেক্ট করা অবিরাম ড্রাগ জয়কে ড্রাগের প্রতি নির্ভরশীল করে তুলল। নিয়মিত সেবনের জন্য সেই সব মেডিসিন ডাক্তাররা দিল, তা তাকে কোনোদিন গ্রহণ করতে দেখা যায়নি। ডাক্তার একটা চমৎকার ভবিষ্যৎবাণী করেছিলেন, জয়ের লোহিত রক্তকণিকার গুণগত মান নষ্ট হবার পথে, এবং সে যে সকল ড্রাগে অভ্যস্ত হয়ে পড়েছে তা তার শরীরের নষ্ট কোষের বৃদ্ধিতে বেশ ভালো সহায়তা করছে। এটা ভবিষ্যতে ব্লাড ক্যান্সারের রূপ নিতে পারে। জয়ের শরীরে ব্লাড কর্পাসলের মাদার সেলগুলো সব মিলিয়ে খুব খারাপভাবে ক্ষতিগ্রস্ত। ৩টে বছর মুস্তাকিন বিশ্বাস করেছিল তার আব্বাকে সেলিম ফারুকী মেরেছে। সে সময়টা সে হন্য হয়ে সেলিমকে খুঁজেছে, কিন্তু সেলিম সন্দেহের দায়ে পলাতক। এতে আরও বিশ্বাসযোগ্য হয়েছিল সে অপরাধী। কিন্তু ২০০৬-এর শুরুর দিকে মুরসালিন জানতে পারল সেলিম মারেনি, মেরেছে জয়। যে জিন্নাকে জয় বছরের পর বছর খুঁজে পায়নি, সেই জিন্না আমির মুরসালিন ও তাদের সংগঠনের নেতাকর্মীদের হাতে বন্দী হলো জয়কে ধরার টোপ হিসেবে। সময়টা হামজা ও জয়ের জন্য অতিরিক্ত প্রতিকূল হয়ে উঠেছিল। তখন বিরোধী সরকারের সময়সীমা প্রায় শেষের দিকে। তত্ত্বাবধায়ক সরকার আসার সময় হয়ে আসছে প্রায়। হামজা ও জয় জানের মায়া ত্যাগ করে নিজেদের দলীয় প্রচারণায় নামলো। তাদের শেষ সুযোগ এটা। এবার দল ক্ষমতায় আসতে হবে, অন্তত তাদের দুজনকে অনেক পুরনো হিসেব চুকানোর দায়ে হলেও। সে সময় জিন্নাহকে সারিয়ে আনতে জয় পাগল হয়ে উঠেছিল। তার একুল ওকুল কেউ নেই জিন্নাহ ছাড়া। এতে করে বর্তমান দলীয় কর্মসূচিতে ব্যাঘাত ঘটছিল, যা হামজার পক্ষে সহ্য করা সম্ভব নয়। তাদেরকে জিততে হবে, যে কোনোভাবে। জীবনের হিসেবের খাতাগুলো পড়ে আছে। শরীরের আঘাত, পেটে খিদে, প্রবৃত্তির নেশাগ্রস্ততা, বদলার আগুন। হামজা এগুলোকে এড়ানোর সাধ্যি রাখে না। তাকে জিততেই হবে। জয় যতটা উতলা হয়ে উঠেছিল জিন্নাহকে মুক্ত করতে, একবার ওকে দেখতে, হামজা ততটা উদ্বিগ্ন হয়ে উঠল জয়কে হারানোর আতঙ্কে। সবে তাদের যাত্রা শুরু হয়নি, তার মাঝে জিন্নাহ ঢুকে এলো। মুস্তাকিন জিন্নাহর মুক্তির বদলে জয়কে চাই। যেখানে জয়কে নিজের রাখতে হামজা দুনিয়ার সাথে একটা যুদ্ধে অবতীর্ণ হতে পারে, জয় তার রগে রগে মিশে যাওয়া সঙ্গদোষ, ডান হাতের মুঠিতে আঁকড়ে ধরার মতো হাত, বুকের সাথে মিশিয়ে পিঠে চাপ্পড় মারার মতো শক্ত সিনা। জয় তার এক জন্মের পাপাচারের সঙ্গী। সে জয়কে ছোট বয়সে জিতে এনেছে। তার রুহ না গেলে জয় যাবে না। জয়কে সে আশ্বাস দিল, নির্বাচনে জিততে তাদের হবে, তারপর দুনিয়া তাদের। এখন শুধু প্রচারণার কাজে মন লাগা। এসে মার্শাল ল জারি হলো। হামজা সেনাবাহিনীর হাতে মার খেলো।
দেহে চেপে যাওয়া দাগের সংখ্যা বাড়ল, গাঢ় হলো দেহের ক্ষতগুলো, ভেতরের আগুন নিভে ব্যথা গলে তা লাভায় পরিণত হলো। যা জ্বলন্ত কিন্তু শান্ত গলিত, তা দাও দাও করে জ্বলে না, কেবল নিঃশব্দে বয়ে যায়, জমিন পুড়ে যায় ছাই করতে করতে। নবম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে 2008 ডিসেম্বরের শেষ তারিখে। জিতে গেল হামজার দল। এবার হামজার অধিপত্য বিস্তারে আর বাধা এলে হামজা তা মানবে কেন? বাধা হয়ে যা আসবে তাই ছাই হবে। মুস্তাকিনদের ভেসে বেড়ানোর দিন এলো। চারিদিকে তাদের আটক, খুন, গুম বাড়লো। সেই রকম ভাসমান একটা সময়বন্দি জিন্না আমিরের গায়েব হয়ে গেল তাদের আটকখানা থেকে। কেউ জানলো না জিন্না কোথায়। জিন্না আমির হামজার হাতে বলি হয়ে গেল এক রাতে। জয়ের শেষ পিছুটানকে মেরে হামজা হাত মুছে ফেলল কালো পাঞ্জাবির নিচের পৃষ্ঠে। তাই জানেনি তা। দিন যত যাচ্ছিল, জয় উন্মাদ হয়ে উঠছিল জিন্নাকে পেতে। আর তারল আগ্রাসন বাড়ছিল সৈয়দ পরিবারের প্রতি। যা হামজা চাইছিল ঠিক সেই মোতাবেক সব এগোলো। হামজার ওয়ার্কশপ উঠল, বাড়ির নকশায় বড় ঘর তৈরি হলো। নিজের নকশায় তৈরি করেছিল পটোয়ারি বাড়ি। বড় ঘরটা দৈর্ঘ্য প্রস্থে 65 থেকে 30 ফুট। বড় ঘর তৈরির খাতিরে হামজা বাড়ির মোট মিলিয়ে বিশাল হলো। দোতলার অর্ধেকের বেশি খালি পড়ে থাকে, সেখানটা পরিত্যক্ত। বড় ঘরে গুদামের অংশে মেটাল মেল্টিং মেশিন এলো। 2012-তে বড় ঘরে সে ধাতু গলানো চুল্লিতে সর্বপ্রথম সেলিম ফারুকী গলেছিল। তাকে পিস পিস করে কেটে কেটে গলানো হয়েছিল চুল্লিতে। হামজা কেটেছে, জয় গলিয়েছে। সেলিমের বাঁ হাতের একাংশ পচে ক্ষয় হয়েছে বড় ঘরেই। সেলিম ফারুকীর হাতে পাথরের আংটির কমতি ছিল না। অন্তু প্রথম দিন বড় ঘরে ঢুকে সেই ক্ষয়িত হাতের আংটিগুলো দেখেছিল। মুস্তাকিন মহান পিবিআই ডিপার্টমেন্টের ইনভেস্টিগেটর নিযুক্ত হলো। তখন বাংলাদেশে পিবিআই ডিপার্টমেন্টে পুলিশের এক নতুন ব্রাঞ্চ। চাকরির 1 বছরের কম সময়ে মুস্তাকিনের দল বিরোধী তদন্ত কার্যক্রমের ফলে ওপর মহল থেকে আদেশ এলো তাকে প্রথমে চাকরি থেকে বরখাস্ত করতে, পরে দুনিয়া থেকে। কিন্তু জয়ের বদৌলতে মুস্তাকিনের জায়গা হলো হামজার বড় ঘর। সময় 2013 এর শেষের দিকে। মুস্তাকিনের চেহারার সাথে খুব বেশি মিল ছিল মুমতাহিনার। মিল মহাব্বতও বেশি দুই ভাই বোনের। মুস্তাকিনের চেহারায় নমনীয়তার সাথে বীরত্বপূর্ণ তেজ বেশি লক্ষ্য করা যায়। একগাল মাঝারি চাপদাড়ি, গায়ের রং পুরুষ হিসাবে ফর্সা, টাকনো অবধি গোটানো প্যান্ট, মাঝারি চুলগুলো বিন্যস্ত, কপালের মাঝখানে নামাজের কড়া পড়া কালো দাগ। বড় শোভনীয় এক পুরুষ, দীপ্তি চোখে মুখে। জোরে হাসতে দেখা যায় না লোকটাকে, মুচকি হাসিই বেশি। চোখ দুটো গভীর, বিচক্ষণ, বিনয়ী। মুস্তাকিন বড় ঘরের চারিদিকে দেখে হা করে শ্বাস ফেলে মেঝেতে বসলো। জয়কে দেখে একগাল মুচকি হাসলো। ভালো আছিস? জয় গিয়ে সামনে বসলে মুস্তাকিন বলল, এখন কি করছিস? কি করতেছি বললে খুশি হবি? আজ তোর খুশির দিন। আমার খুশি হবার মতো কিছু করিস না তুই। সুতরাং যা বলবি তাতেই সামান্য দুঃখ পাবো, তবুও বল। জয় দাঁত বের করে হাসল। আমার অবস্থা মনে কর। ও দয়াল, জাননি বা নাও, দমকে বাইর হইয়া যাই টাইপের। গরিব ধরিব মানুষের দুঃখের দিন এইরকম কেটে যাচ্ছে, কিন্তু তাই বলে তোর কোনো দুঃখেও আমি রাখবো না। তোর দুঃখ দূর করতে এখানে আনছি তোরে। একটু থেমে খুব জ্ঞানীর মতো করে জয় বলল, বুঝলি মুস্তাকিন, মানুষের কপাল আর লুঙ্গির গিট্টু কখন কিভাবে খুলে যায় কেউ জানে না। আজ তোরটা খুলবো। পলাশ চেয়ারে বসতে বসতে বলল, লুঙ্গি না কপালের রে জয়? লুঙ্গিটা খুললে কপাল আপনা আপনি খুলে যায় পলাশ ভাই। কপালের সব নেয়ামত তো লুঙ্গিরই তলে। মুস্তাকিন জয়কে গভীর চোখে পরখ করতে করতে টের পেল কেউ আসছে। ধীর স্থির পদক্ষেপে হামজা এসে দাঁড়িয়ে ঠান্ডা এক হাসি দিল। ভালো আছো? আলহামদুলিল্লাহ। আপনি ভালো? সব সময়। তোমার ভালো থাকারও একটা ব্যবস্থা করতে চাই। তোমার জন্য একটা সুযোগ আছে, সেটা জানানোর আলাপ করতে এই সাক্ষাতের ব্যবস্থা। তুমি আবার খারাপভাবে নাওনি তো এভাবে তুলে আনার বিষয়টা? মুস্তাকিন হামজার ধূর্ত মুখখানের দিকে চেয়ে হাসি মুখে বলল, না, আমাকে এখানে আসতে হবে তা নিয়ে বেশ আশাবাদী ছিলাম। তবে আপনার সুযোগ বোধহয় আমি গ্রহণ না করে আপনাকে অসন্তুষ্ট করতে চলেছি। হামজা ভাই, এতে আপনি কিছু না মনে করলেই হলো। হামজা বড় উচ্ছ্বাসিত হয়ে হাসল। তার ব্যবস্থাও আছে, চিন্তা করো না ভাই, আমি আছি না। মুস্তাকিন বিড়বিড় করল, তা তো বটেই, সেই ব্যবস্থা শুরুর অপেক্ষায়। পলাশ উঠে এলো।
তার হাসিতে বড় ঘর জুড়ে উঠল। সে হাসলে চোখ কুঁচকে ওঠে, তাতে চোখের মনি জল জলে ভাবটা বেশি ফুটে ওঠে। এসে এসে উচ্ছ্বাসে ফেটে পড়ল মুস্তাকিনকে দেখে। হাত বাড়িয়ে দিয়ে বলল, গুড জব ছোট ভাই। অল্পদিনের চাকরিতে আমার একদম নড়চড় করে রেখে দিচ্ছিলে। তোমার তদন্তের কাজে অত্যন্ত সন্তুষ্ট আমি। আরেকটি সুযোগ পাইলে একদম আমারে খালাস করে দিতা, কোনো সন্দেহ নাই। সাহসের ব্যাপার স্যাপার। গুড জব, গুড জব। অ্যাপ্রিসিয়েট। গুড। মুস্তাকিন একটা দীর্ঘশ্বাস লুকিয়ে বলল, ধন্যবাদ। জয় জিজ্ঞেস করলো, জিন্না কোথায় রে? নেই। জয় ভুরু উচাই। কি? শুনি নাই, আবার ক। মুস্তাকিন শান্ত চোখে চেয়ে রইল। জয় আবার জিজ্ঞেস করে, জিন্নাকে ফিরিয়ে দে, তোর জান দিব। মুস্তাকিন হাসে, চেয়েছি। জয় মুস্তাকিনের কাঁধে হাত রাখলো। চাইবি? সত্যি বলছি, বিশ্বাস কর, তুই জান চাইবি আমার কাছে। হ্যাঁ, আব্বারটা দে, ফিরিয়ে দে। জয়ের চোয়াল আটকালো। জিন্নাকে এতদিন আটকে রেখে আমরে পাস নাই। নতুন আর কিসের আশায় বাচ্চা ছেলেটারে কষ্ট দিচ্ছিস? আমি শুরু করলে তোর পুরো সংগঠনের রুহুতে কাঁপন উঠব। জয়, আমির ওয়াদা পাক্কা। জিন্নাকে ফিরিয়ে দিলে তার বদলে তুই ফাঁসিতে ঝুলবে আব্বাকে খুন করার অপরাধে। দলের ৯ জন যুবক তোদের হাতে বলি হয়েছে তার অপরাধে। কারাগারে ভরে উঠেছে দিনে দিনে আমার লোক দিয়ে তার অপরাধে। অপরাধ? কোনটারে বা তোরা অপরাধ কোষ? আমি ওই বই থেকে অপরাধের সংজ্ঞা শিখি নাই। তুই যে বই থেকে অপরাধের সংজ্ঞা শিখেছিস ওটা মূলত অপরাধ শেখার বই ছিল। অপরাধ কি এই বিষয়টা আলাদা বইয়ে শেখানো হয়, ওটা নৈতিকতা বলে। নৈতিকতা আর চিংড়ি মাছ এক আমার কাছে। স্বাদ ভালো, কিন্তু গা চুলকায়। মুস্তাকিন জয়কে দেখল, ঠোঁটে ঠান্ডা হাসি, তাতে এক প্রকার হিংস্র উন্মাদনা। জিন্নাকে ফেরত দিবি মুস্তাকিন? তোর শরীরের নৈতিক রক্ত আমার অনৈতিক হাতে লাগলে চামড়া জ্বালার সম্ভাবনা আছে, যা আমি চাইতেছি না আপাতত। সমস্যা নেই, শুরু কর। উদ্ধত একটা কথা আছে, কাল করবে তো আজ, আজ করবে তো এখন। করবি যখন, করে ফেল, দ্বিধা নেই। জিন্না কোথায় আমি জানি না, মরলেও না, বাঁচলেও জানি না। হামজা চুপচাপ মেশিনের খণ্ডর সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল। সে ভালো দর্শক, চুপচাপ দেখতে তার ভালো লাগে। পলাশ মুস্তাকিনের মুখটা মাটিতে ফেলে নিচের চোয়ালটাতে জুতো দিয়ে চেপে ধরলো, ঢালাই মেঝেতে ঘষল। তাতে মুরসালিনের চোয়ালের চামড়া ছিঁড়ে যায়। পলাশের বড় শান্তি লাগলো তা দেখতে। পলাশ অমায়িক হেসে বলল, আমার নামে কমপক্ষে ২৬টা কেস খুলছো তুমি মুস্তাকিন। আমি কি এতই খারাপ? তুমি ভাই মানুষ চেনো না, যারে তারে নিয়ে খেলতে আসো। তোমার কাম অপরাধীদের নিয়ে, আমার পেছনে লাগছো কেন? আমি কি অপরাধী? আমি একজন সফল ব্যবসায়ী। তোমার কোনো ধারণা আছে এইখানে আসতে আমার কত পরিশ্রম গেছে? জুতোর বাট দিয়ে মুস্তাকিনের মুখের ওপর কষে এক লাথি মারল পলাশ। মুস্তাকিনের নিচের ঠোঁটটা থেতলে ঠোঁট ফেটে ছিটকে এলো রক্ত। নাক দিয়ে চিরচির করে রক্ত বেরিয়ে এলো। কপালে ত্বক ছিঁড়ে গেল। চোখে আঘাত লেগে ঝাপসা হলো চোখ, জ্বালনে উঠল খুব। মুস্তাকিনের ঠোঁটের রক্তটুকু পলাশ আঙুলের ডগায় তুলে নিয়ে একটু পিছিয়ে দাঁড়ালো। মুস্তাকিন আবার উঠে বসে। ক্ষত বিক্ষত মুখে তাচ্ছিল্য ফুটে উঠে বলে, কাপুরুষ গায়ে লেখা থাকে না পলাশ আজগর? আমি তদন্ত ভরা ময়দানে করে তোর গেম ওভার করছিলাম, আর তুই আমার এক ফোঁটা রক্ত নিতে দেখে কত আয়োজন করছিস। একজনের জন্য এই ঘরে ৩ জন, বাইরে শখানেক দাঁড় করিয়ে রেখে এসেছিস। এটাকেই বরং বীরত্ব ধরে মরি, যে এক আমিরকে দমন করতে তোদের গোটা ফৌজ দাঁড়িয়ে যেতে হয়। খোলা ময়দানে আমার একার জন্য তুই একা আসতে না হয়। হারলে অন্তত একটু আনন্দ তো নিয়ে মরতাম, যে জীবনের শেষ মোকাবেলাটা কোনো পুরুষের সাথে হয়েছিল। এখন তো মরার পরও একটা আফসোস থাকবে, যে কতগুলো কুকুরের দলীয় দংশনে প্রাণ হারিয়েছি আমি সৈয়দ মুস্তাকিন মহান। পলাশ দুঃখিত ভঙ্গিতে হাসল। আমি তোর আফসোসে চিন্তা করছি না ইনভেস্টিগেটর। আমি আমার ভাগ্যের কথা ভাবছি, যে তোর মতো একজন সৎ বীর আইনের কর্মকর্তা মহানের শরীরে আমি আমার কুত্তার মার্কা দাঁত বসাতে পারবো। এই দুঃখে আমি তোকে জীবিত রাখবো ইনভেস্টিগেটর। পরাগের মাঝে তোর পরিচয় জীবিত রাখবো। ওকে লোক চেনে না, তোর বীরত্বর নামে চিনবে। পলাশ অলস পায়ে হেঁটে একটা বস্তা টেনে এনে জয়ের সামনে রাখে। এতে হক স্টিক, মেহগনির কাঁচা খড়ি, রড, ছুরি, দা, চপ্পর, বড় বড় কয়েকটা স্ক্রুড্রাইভার, হাতুড়ি, ছোট কুড়াল, কয়েকটা শাবল ইত্যাদি। বেশ ভার বস্তাটা। পলাশের জোয়ান বলবান শরীরও ঘেমে উঠলে এই খাটুনিতে।
জয় শরীরের শার্ট ও গেঞ্জি খুলে শার্টটা ফেলে দিল মেঝেতে। গেঞ্জিটা মুস্তাকিনের মুখে গুজে দিয়ে তখন রড দিয়ে পেটাতে শুরু করলো। হামজা আস্তে করে সেখান থেকে চলে যায়। সে নতুন বিয়ে করেছে। রিমি জিজ্ঞেস করলে বলবে সিগারেট টানতে গিয়েছিল। বেশি দেরি করলে কথাটা অবিশ্বাসযোগ্য হতে পারে, কারণ সিগারেট খেতে খুব বেশি দেরি লাগে না। মুস্তাকিনের ডান হাতের কনুইয়ের অস্থি সন্ধিটা ঘটাং করে ছুটে এসে হাতটা ঝুলে গেল মোটা ইস্পাতের রডের আঘাতে। শরীরের চামড়া উঠে মাংসপেশিগুলো ছিঁড়ে ছিঁড়ে উঠে এলো কোনো কোনো আঘাতে। মুস্তাকিন প্রথমবার জ্ঞান হারানোর আগে মুখে গুজে থাকা গেঞ্জির ওপরে একবার বমি করে ফেলল। জয় ক্লান্ত হয়ে রড ফেলে দেয়, গেঞ্জিটা বের করে আনে। মুস্তাকিন অচেতনের মতো পড়ে রইল। সেদিন জিজ্ঞাসাবাদ আর হলো না। ডাক্তার দুদিন ধরে চিকিৎসা দিল মুস্তাকিনকে বড় ঘরে। ডাক্তার তার জীবনের শেষ চিকিৎসাটা বেশ যত্নের সাথে ব্যথিত হৃদয়ে করল। মুস্তাকিনের জ্ঞান ফেরার পর ডাক্তারের দেহটা ধাতু গলানোর মেশিনের জ্বালনি হয়ে গেল। হামজা ডাক্তারকে বড় ঘর থেকে বাইরে পাঠানোর ঝুঁকি নেবে কেন? সে একই প্রশ্ন জয়ের। জিন্নাকে ফিরিয়ে দে, তোকে খুন করার খুব একটা ইচ্ছে নেই আমার। মুস্তাকিন বুঝেছিল জয়ের ভেতরে উন্মাদনা। সে যদি বলে জিন্না নিখোঁজ, জয় বিশ্বাস করবে না। সে জন্মগত অবিশ্বাসী। সে ধরে নেবে জিন্নাকে ওরা মেরে ফেলেছে। মুস্তাকিনের চোখের সামনে আম্মা, মুমতাহিনা, মুরসালিন আর মাদ্রাসার ছোট ছোট এতিমগুলোর মুখগুলো ভেসে উঠল। জয় ওদেরকে মশার ঠ্যাঙের মতো ছিঁড়ে ফেলবে। মুস্তাকিন শেষ মুহূর্তেও স্বীকার করেনি জিন্না হারিয়ে গেছে। সে বছর ধরে জিন্নার খোঁজ করছে, কিন্তু না খুঁজে পেয়েছে। নাকি তাকে অপহরণ করতে পারে, কোনো প্রমাণ বা হদিশ মিলছে না। তার ধারণা ছিল কেউ জিন্নাকে সরিয়ে নিয়েছে, কিন্তু সে জয়ের ভেতরে এই খেয়াল কোনোভাবে আসতে দিতে পারে না যে জিন্না বেঁচে নেই। জয় উন্মাদ ও অন্ধ। তাকে বিশ্বাস করানো যাবে না জিন্নাকে মুরসালিন মারেনি। মুস্তাকিন জয়ের ভেতরে এই ভয়টুকু রাখলো যে সৈয়দ পরিবারের হামলা হলে জিন্নার জান যেতে পারে, যাতে মুস্তাকিনের পরিবার আপাতত সুরক্ষিত থাকে জয়ের কাছে। মুস্তাকিন শেষ মুহূর্তে একবার মুরসালিনের সাথে দু চারটে কথা বলার জন্য আর আম্মা ও মুমতাহিনাকে দেখার জন্য বড় ছটফট করেছিল। জয়ের কাছে সেসব বেকার। সে কবে এইসব মায়ের সম্পর্কর বাঁধন থেকে মুক্ত হয়ে এসবের ঊর্ধ্বে চলে গিয়ে এক পিশাচ হয়ে বেঁচে আছে, যে জীবন মৃত্যু মানে যে জীবিত থেকেও মৃত, বুঝছো? তাকে মৃত্যু দেওয়া সম্ভব নয়, কারণ সে জীবিতই নেই। জয়ের অতৃপ্ত রুহ মৃত্যুকে প্রদক্ষিণ করে কিছুদিনের সময় নিয়ে পিশাচী হিসাবে রক্তনেশায় ফিরে আসা চলন্ত ধ্বংস। ছেঁড়া ছোট মুরসালিনকে জয় সারা রাত ধরে পেটালো। ফাড়াখড়ির ধার কাঁটাযুক্ত চিবুকের চেয়ে রক্তক্ষয়ী। মুরসালিনের দেহে মাংস খড়ির সাথে ছিঁড়ে ছিঁড়ে এলো। বেশ কয়েকবার রক্তবমি করে ফেললো। নাক ও কান দিয়ে রক্ত বেরিয়ে এলো। ফজরের আজানের আগে জয় টের পায় মুস্তাকিন শুধুই একটা ছেঁড়া দেহ। জয়ের কোনো কাজে লাগবে না সে। মুস্তাকিনকে চিত হয়ে শুইয়ে প্রশস্ত শাবলের এক কোপ মুস্তাকিনের গলাটা আলাদা করে ফেললো দেহ থেকে। ঠিক আলাদা নয়, সামান্য একটু ঘাড়ের কাছে চামড়ার সাথে বেঁধে রইল। একদলা রক্ত ফিনকি দিয়ে ছুটে এসে জয়ের বুক, মুখ, হাড় ভরিয়ে দেয়। জয় সেই রক্তে ডুব দিয়ে ধপ করে বসে মেঝেতে। চোখ দুটো বুজে বসে থাকে ওভাবেই মিনিট পাঁচেক। শেষ রাতে দোতলায় উঠে এসে গোসল করে বেশ কয়েকটা ড্রাগ শরীরে ইনজেক্ট করে লম্বা একটা ঘুম দেয়। সে সাজায় মুরসালিনকে ধরার প্ল্যান। মুরসালিন পদক্ষেপে বড় বিচক্ষণ। জয় উপায় খুঁজে পায় মুরসালিনকে ধরতে মুমতাহিনার একটা ভালো টোপ। মুস্তাকিনদের মাদ্রাসায় যেসব রাজাকার ও জঙ্গি পয়দা হয়েছে, তাদেরকে নিপাতে ডাক এলো হামজার কাছে। জয়ের কাছে বিষয়টা খারাপ লাগলো না। বাচ্চাদের জীবন খারাপ কাটাটাই নিয়ম, জয়ের অভিজ্ঞতা তাই বলে। আর জিন্নাও তো পচে মরেছে, সেও তো কিশোর। এবার দৃশ্যপট আসলো অন্তুর কাছে। অন্তুর শরীরটা প্রতি মুহূর্তে আরো বেশি দুর্বল হয়ে পড়েছে। সে বেশ কিছুক্ষণ পরপর শুধু জয়কে একটু জিজ্ঞেস করতে পারল, আপনি মুস্তাকিন মহানকেও মেরে ফেললেন? জয় মাথা নাড়ল, মেরে ফেললাম। অন্তু কত কিছু বলতে চাই, কিন্তু একটা ঢোকের সাথে সবটা গিলে নেয়। শুধু আস্তে করে বলে, ওর কাছে তো জিন্নাও নাও থাকতে পারে। ছিল, কিন্তু পরে আর পায়নি। সামলে ফেলেছে আমারে নাকে দড়ি দিয়ে ঘুরানোর জন্য। অন্তু জিজ্ঞেস করলো, আর তারপর? তারপর মুরসালিনকে খুঁজতে শুরু করলাম। অন্তু বলল, পলাশ কেন সাহায্য করেছিল এতে? মুস্তাকিনকে মারার পর পলাশের গুদামে আগুন দিয়েছিল মুরসালিন। অন্তু কিছুক্ষণ চুপচাপ চোখ বুজে বসে রইল। তার এই প্রতিক্রিয়াটা অদ্ভুত। সে এই নিয়ে আর কিছু বলল না। তার শরীরটা দুর্বল হয়ে পড়েছে। আজকাল নিয়ন্ত্রণহীন অবস্থা শরীরে। যখন তখন সুস্থ অসুস্থতার চক্র ঘুরতে থাকে।
জয় তার নিজের দৃষ্টিকোণ থেকে দেখা ও জানা গল্পটুকু অন্তুকে বলে একটা মোটা চরুট ধরালো। অশান্ত জয়কে খুব বেশি দেখা যায় না। সিগারেট টানা জয়টা মূলত অশান্ত, অস্থির ও বুকে ব্যথা চাপা জয়। অন্তু টের পায় জয়ের ভেতরে এখন তোলপাড় চলছে। এই তোলপাড়ের নাম হামজা। তোলপাড়ের নাম হিসেবে নামটা নতুন। জয় সিগারেটের ধোঁয়া ছাড়লো নাক মুখ ভরে। তাতে অন্তুর নিস্তব্ধতা ভাঙে। ধোঁয়া নাকে যেতে এক লাফে ছিটকে খাটের কিনারায় এসে বমি করে ফেলল। বমিতে শুধু পিচ্ছিল থুতু, অর্থাৎ সারাদিন কিচ্ছু খায়নি। ওড়নাটাকে মুড়ে মোটা করে নাকে চেপে ধরলো অন্তু। জয় প্রথমে বুঝলো না। যখন বুঝলো, এক লাফে উঠে গিয়ে সিগারেট ফেলে এসে অন্তুকে চেপে ধরে। ঘরওয়ালি, এই ঘরওয়ালি, আরমিন, ঠিক আছো তুমি? কি হয়েছে? এই মেয়ে, কি সমস্যা কি? অন্তু নাক চোখ মুখ চেপে ধরে বসে রইল। ইশারায় বোঝালো তার মাথা ঘুরছে, তেমন কিছু না। জয়ের মুখটা শক্ত হলো। শালির মেয়ে, মার খাবি আমার হাতে? তোর কি হয়েছে? জন্ডিস? খাস না? বমি করিস, চেহারার হাল বেহাল। আবার জিগাইলে কস কিছু হয় নাই। মরবি? আমায় না মাইরাই মরবি? অন্তু চোখ মুখ ওড়নায় চেপে কাত হয়ে শুয়ে রইল চুপচাপ। জয় ঝুঁকে পড়ে আলতো হাতে ঝাঁকাই। আরমিন, ওই। হুম, আমি সিগারেট ফেলে আসছি। আর নাই ধোয়া। তাকাও আমার দিকে। শোনো। অন্তু তাকায়। জয় দ্রুত গিয়ে রুমের দরজা জানালার পর্দা সরিয়ে দিল। এসি অফ করে ফ্যান দিল। ড্রেসিং টেবিলের ওপরে সাজানো থেকে এক সারি পারফিউম থেকে একটা তুলে এনে ঘরে স্প্রে করলো। অন্তু তবুও নাক ছাড়ে না। তার যে কোনো গন্ধই অসহ্য লাগে। জয় আর কিছু জিজ্ঞেস করলো না। পরনের শার্টের দুটো বোতাম খুলে গম্ভীর স্বরে বলল, চলো। কোথায়? অসুস্থ তুমি, ডাক্তার দেখিয়ে আনি। প্রশ্নই ওঠে না। জোর করলে আবার বলো না আমার দোষ। আপনার কোনো দোষ নেই। দোষ তো? আচমকা কঠিন হয়ে উঠল জয়ের কণ্ঠস্বর। হাত ধরে চাপ দিয়ে বলল, অসুস্থ দেখাচ্ছে আরমিন, ওঠ। অন্তু সিটকে হাত ছড়িয়ে নিয়ে বলল, ছোবেন না আমাকে। বললাম না কিছু হয়নি আমার। আপনার সাথে কোথাও যাব না আমি। কথাটা বলে অন্তু চোখ অর্ধ খুলে জয়ের ভাবমূর্তি লক্ষ্য করে। কিন্তু জয় আশ্চর্যজনকভাবে কোনো আশানুরূপ প্রতিক্রিয়া নাক দেখিয়ে অন্তুকে ভাবনায় ফেলে চুপচাপ রুম থেকে বেরিয়ে গিয়ে আবার ফিরল ভাতের থালা নিয়ে। খাবার দেখে অন্তুর নাড়িভুড়ি বোধহয় গলার কাছে উঠে এলো। জয় খাবার মুখের কাছে আনতে বালিশ তুলে মুখের ওপর রাখে অন্তু। উঠে বসতে চায়। জয় অন্তুর হাত থেকে বালিশটা কেড়ে নিয়ে ছুঁড়ে মারল একদিকে। বাহু চেপে ধরে উঠিয়ে বসিয়ে পিঠের পেছনে বালিশ খাড়া করে দিয়ে অন্তুকে হেলান দিয়ে বসাই। অন্তু মুখ ফিরিয়ে বলে, আমি খাবো না। জোর করলে কিন্তু এই মুহূর্তে বের হয়ে যাব বাড়ি থেকে। জয় শুধু ঠান্ডা গলায় বলল, আমার নষ্ট হাত দুটো যথেষ্ট শক্ত আরমিন। তোমার গায়ে তুলতে বাধ্য করো না। তোমার নরম শরীরে সইবে না। মারবেন? মেরে ফেলুন না। আমার ক্ষেত্রে ব্যতিক্রম কেন? কেউ সামান্য বিরোধিতা করলে রেহাই নেই। শিখেছেন তো তাই। জয় খাবার তুলে অন্তুর মুখের সামনে ধরে বলল, তখন আসনি কেন অন্য কিছু শেখাতে? অন্তু মুখটা সরিয়ে নিয়ে বলল, সেই দায় আমার ছিল না। এখন আর তাহলে নতুন করে সেই দায় টানার দরকার নাই। যা শেখার তা শিখেই গেছি। এখন আর কি করার? ধরো, হা করো। অন্তু বলল, এখন দায় দেখাই, কারণ এখন আমি। অন্তু থেমে জয়ের খাবারের হাতটা ঠেলে সরিয়ে দেয়। জয় জিজ্ঞেস করে, কি এখন তুমি আমার ঘরওয়ালি? এখন আপনি যা করছেন তা আমার উপস্থিতিতে, আমার আশেপাশে। আবার যা করছেন তাও আমাকে শুনতে হচ্ছে। শুনতেছো কেন? কান বন্ধ রাখো। আমি তোমায় শোনাতে চাই নাই। তুমি শোনার জন্য পেছনে পড়েছিলে। সেটা কারণবশত। জয় হাসল। লাভ নেই। তুমি যদি ভেবে থাকো আমার গল্প শোনার পর আমাকে নতুন করে বিচার করার সুযোগ পাবে, তাহলে আমি বলবো, তুমি আমাকে যত জানবে চক্রবৃদ্ধি হারে শুধু পাপই পাবে। আমার জার্নিতে অধৈর্য হবে আরো। অন্তু তাচ্ছিল্য করে হাসল। আপনি কি আমাকে আপনার জার্নিতে উৎসাহিত করছেন? তোমার হাত দুটো সুন্দর। কোন এক বুজুর্গ বলেছিলেন, সুন্দর হাতের আঘাতে মরলে বেহেশতে নসিব হওয়ার সুযোগ থাকে। কোন শালির সাবাল বলেছিল জানি না। রসিকতা করছেন? জয় জিজ্ঞেস করলো, খাবে না? খাবো না। বমি পাচ্ছে। জুলুম করছেন আমার ওপর। জয় হাত ধুয়ে ফেললো কেন যেন। অন্তুর মুখে উচ্চারিত জুলুম কথাটার আসর লাগলো যেন। অন্তু বড় শান্ত কণ্ঠে বলল, পাপ যথেষ্ট করেছেন, এবার ছাড়লেও পারেন। আমি আর কখনোই বলবো না আপনাকে এ কথা। আমি এবার চূড়ান্ত ক্লান্ত, জয়ামির।
জয় মাথা নাড়ল। তুমি আইছো আমার অন্ধকার অজীবনে। পাপ আর পুণ্যের মাঝে যে সীমানা প্রাচীরখানা থাকে, তার ওপাশে আলো, এপাশে অন্ধকার। আলোর ভিতরে বসবাস করা মানুষদের এপাশে প্রবেশের অনুমতি নাই। তুমি সেই নিষেধ অমান্য করে, সীমা লঙ্ঘন করে এপাশে পা রেখেছ। দোষ কার? অন্তু বলল। সেই পাঁচিরখানা ভেঙে ফেলুন না। সেটাই তো বলছি। ওই পাঁচিরটার নাম অনুতাপহীনতা। আত্মসমর্পণ করুন। তাহলে তো এপাশের আলো ওপাশের অন্ধকারকে সরিয়ে আলোকিত করে তোলে। আলোর গতি রুখে দেওয়া যায় না। তার সামান্য পথ পেলে অন্ধকারকেও ধ্বংস করে। অন্তু চোখ বুজে মাথাটা হেডবোর্ডে ঠেকাই। জয় কেমন করে যেন হাসল। এই পাচির আমার মতো পাপীরা নিজেদের বহুদিনের পাপ সাধনার মাধ্যমে নিজ হাতে গড়ে তুলে ঘরওয়ালি, তা চাইলেও ভাঙা সম্ভব হয় না। এই অন্ধকারের সাথে আমার রুহুটা অবধি জড়ানো। হয় রুহুটা বের করে নাও, নয়তো আমাকে ছেড়ে দাও আমার পথে। আর অন্তু বলল, এখনো পথ ফুরায়নি? মানুষের ব্যথার অভিশাপ আর কত কামালে আপনি তৃপ্ত হবেন, আমি জানতে চাই। জয় হেসে উঠল। কেউ আমায় পাপী বলে ডাকলে আমার শান্তি লাগে। আমার রক্ত আর অনুপ্রেরণা খারাপ ঘরওয়ালি। বড় বাবা বলতো, পাপ যখন করবি, লোকে পাপী বললে দোষের কি? তবে পাপের চেয়ে বেশি বললে সেই পাপটুকু করে পূরণ করে দিবি। এই যা। বড় সাহেব বলে, পাপীদেরকে পাপের পথে থামতে নেই, পরিণতি ভয়াবহ হয়। অন্তু কিছু বলতে চাচ্ছিল। জয় চট করে অন্তুর ঠোঁটে ডান হাতে তর্জনী চেপে ধরল। গোসলও করো নাই, কি করছো সারাদিন? অন্তুকে আবারও কোলে তুলে নিল জয়। বাথরুমের দিকে যেতে যেতে বলল, কি ছলনা পাকাচ্ছ বলো তো ছলনাময়ী? আমি কি বুঝতে ভুল করছি আজকাল আমার ঘরের দুশ্মনকে? অন্তু চোখ কুঁচকে জয়ের শার্ট আঁকড়ে ধরে একটু। জয় থেমে গেল। ধুক ধুক করে উঠল তার হৃদযন্ত্রখানি। তাও টের পেল অন্তু। অন্তুকে বাথরুমের মেঝেতে বসিয়ে ঝর্ণা ছাড়ে জয়। রাত ৯টার এই গোসলে অন্তুর শরীরে পানি ঝরে পড়তে দুর্বল শরীরটা থরথরিয়ে কেঁপে উঠল। অন্তুর মস্তিষ্ক প্যানিক ছাড়ল। সে মহাগোসলের ক্ষণ তার মাথায় হামলা করল। অন্তু সেই দিন বাড়িতে গোসল করেছিল। এই জয় আমির তখন তাদেরই বাড়িতে ঢুকে ঘাপটি মেরে বসা অন্তুকে খুন করতে। অন্তু কি ভুলেছে তা? জয় অন্তুর ওড়নাটা খুলে নেয়। পানিতে ভিজতে অন্তুর দেহের কাপড়টা লেপটে গেছে। জয় তা এড়াতে চায়। তার চোখ যায় অন্তুর মুখে। অন্তুর চোখ বেয়ে যে নোনা জল ঝরছে, তা ঝর্ণার পানি ধুয়ে নিয়ে বেয়ে যাচ্ছে অন্তুর শরীর বেয়ে। জয় ঢোক গিলল। অন্তুর সালোয়ার কামিজটা কম্পিত হাতে খুলতে যায় জয়। আবার থেমে আগে নিজের আধভেজা সাদা শার্টখানা খোলে। অন্তুর শরীরটা কাঁপছে। চোখ দুটো বন্ধ। কাঁদছে অন্তু। জয় অন্তুর শরীর থেকে কাপড় খুলে নিয়ে নিজের শার্টটা পেঁচিয়ে দিল অন্তুর শরীরে। অন্তুর ভেজা থুতনিতে আঙুল নেড়ে জয় বলল, তোমাকে হাসতে বা কাঁদতে তেমন দেখিনি আমি। হাসবে না জানি, কান্নাও চলবে, কাঁদো। আজকের পর তোর বইয়ের সৌন্দর্যের মামলা উঠলে বলে দিস, তোর বইয়ের সৌন্দর্যকে স্নান করার সাধ্যি কান্নারও নেই, বরং কান্না সৌন্দর্য পায় তার চোখে এসে। জয় মলিন হাসে। অন্তুকে গায়ে পানি ঢালে। অন্তু শরীর ছুতে গেলে অন্তু যেন এই জগতে ফেরে। আতঙ্কে আর্তনাদ করে ওঠে। আপনার ছোঁয়াকে বিষাক্তভাবে অনুভব করছি আমি। জয় অন্তুর গলায় বডি ওয়াশ মাখাতে মাখাতে ধীর আওয়াজে বলে, তাহলে নিশ্চিত থাকো, তুমি জয় আমিরের ছোঁয়ায় পাচ্ছ। অন্তু চোখ দুটো আরো শক্ত করে বুঝে বলল, আমি কি আপনাকে বাধা দিতে পারি না এই মুহূর্তে? পারো না। আপনার মতো পাপী কেন আমাকে ছোঁয়ার বৈধতা পেল জয় আমির? প্রশ্নটা আমি তোমাকে ঘুরিয়ে করতে পারি। তোমার মতো নিষ্পাপ কেন আমার মতো পাপীর জন্য বৈধ হলো? আমি নিষ্পাপ নই। সে তো আমার ছোঁয়া লাগার পর। অন্তুর শরীরটা জয় মুছিয়ে দিল তোয়ালেতে। বুকের সাথে হেলান দিয়ে দাঁড় করিয়ে তোয়ালেতে অন্তুর শরীরটা মুড়িয়ে আবারও পাজা করে তুলে নিল। বিছানায় এনে শুইয়ে দিয়ে ওভাবেই ঝুঁকে রইল অন্তুর দিকে। অন্তুর নাক ও চোখ লাল, চোখ দুটো বোজা। জয়ের ভেতরে পুরনো একটা হিংসা জাগলো। তার তুলনায় অন্তু অতিরিক্ত ফর্সা। জয় আরেকটু ঝুঁকে অন্তুর কানে ভেজা লতিতে একটা চুমু খেয়ে ফিসফিস করে বলে, আজ তোমার আসামির নামের অভিযোগের খাতায় আরেকটা অভিযোগ লিখে নাও। সে তোমার অসুস্থতার ফায়দা লুটবে আজ। কিন্তু তুমি বাধা দিতে পারবে না। তুমি ঘেন্নায় কাঁদবে, কিন্তু সে তা গ্রাহ্য করবে না।